হ্যালো স্টুডেন্টস, আবার আমরা চলে এসেছি আমাদের কোশ্চেন সলভের সিরিজ নিয়ে। তো এটা হচ্ছে ক্লাস 10 এর 2019 এর কোশ্চেন সলভের সিরিজ। তো দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে প্রথম যে কোশ্চেনটা তোমরা লক্ষ্য করতে পারছো সেটা হচ্ছে তোমাদের কি, দেখো কি বলছে আমাদের কোশ্চেন। বলছে দুটি ভৌত ধর্মের সাহায্যে সোডিয়াম ক্লোরাইড এবং নেপথলিনের মধ্যে পার্থক্য, এটা চাচ্ছে আমাদের। তাহলে এখানে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এটা কি বলছে। এটা হচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নীয়যোজী যৌগ, আর ন্যাপথলিন হচ্ছে আমাদের একটা সমযোজী যৌগ। তো এই দুটো যৌগের মধ্যে পার্থক্য চাচ্ছে। এর অর্থ হলো যে তোমাদের কাছে সমযোজী আর আয়নীয়যোজীর মধ্যে পার্থক্য কিন্তু এখানে চাচ্ছে। তাহলে আমাদের যেহেতু বলেছে দুটি ভৌত ধর্মের সাহায্যে, তো চলো 3.6 আমাদের হচ্ছে 3.6 দুটি ভৌত ধর্মের সাহায্যে NaCl ও ন্যাপথলিনের মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে। পার্থক্য, তাহলে আমি এদিকে কি লিখলাম, NaCl, ঠিক আছে, এদিকে লিখছি ন্যাপথলিন। তাহলে ভৌত ধর্মের ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই, তাহলে সাধারণ আমাদের NaCl কি হয়, কঠিন ক্যালাসাকার যৌগ, কারণ এটা আয়নীয়যোজী, ঠিক আছে। এটি সাধারণ উষ্ণতায় কঠিন তো না, ক্যালাসাকার কঠিন যৌগ, ক্যালাসাকার কঠিন যৌগ, ঠিক আছে। নেক্সট, এর 1 নাম্বার কি হবে, যে এটি হচ্ছে সাধারণ অবস্থাতে কঠিন, কিন্তু এটি হলো নমনীয় কঠিন। এটি সাধারণ উষ্ণতায় নমনীয় উদ্বায়ী কঠিন যৌগ। বোঝা গেল? আশা করি তো বোঝা গেছে। 1 নাম্বার। আরেকটা চাচ্ছে আমাদের, আরেকটা আমি এখানে কি বলতে পারি, যেহেতু ভৌত ধর্ম বলেছে, তাহলে আমি বলবো এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, যে NaCl এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি। 2 নাম্বার, ন্যাপথলিনের ক্ষেত্রে কি বলবো, যে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম, কারণ এটা সাধারণ অবস্থাতেই উড়ে যায়। সবাই তোমরা ন্যাপথলিন তো নিজের বাড়িতে তো দেখেইছো, নিজের জামা কাপড়ের মধ্যে আর এমনি সবাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখে, কারণ এর গন্ধটা অনেকের ভীষণই পছন্দ। তো দেখো, বলছে তাহলে আমরা কি বলতে পারি, যে NaCl এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর এর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কি লিখবো, কম। আশা করি বোঝা গেল। ওকে, এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, দেখো, যে দুটি জলীয় দ্রবণে একটি ফেরিক ক্লোরাইড এবং অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর জলীয় দ্রবণের সাথে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে, সমিত সমীকরণ সহ লেখো। আমাদের সমীকরণ সহ এই জিনিসটাকে লিখতে বলছে, ঠিক আছে। তো চলো তাহলে দেখি। তোমাদের কোশ্চেনটা তোমরা তোমাদের স্ক্রিনে লক্ষ্য করো যে কি বলছে, যে আমাদের কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে যদি আমরা যোগ করি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে কি এখানে সাদা আঠালো অধ্যক্ষেপ উৎপন্ন হয়।
আর সেই জায়গায় যদি আমি ফেরিক ক্লোরাইড FeCl3 যোগ করি তাহলে এখানে বাদামি বর্ণের অধক্ষিপ্ত হয়। আর এর সাহায্যে আমরা দুটো ক্লোরাইডকে এখানে চিনতে পারবো। ঠিক আছে, এটাই এখানে চাচ্ছে। তাহলে প্রথমে এখানে কি করলো, প্রথমে এটা এখানে যেটা করলো সেটা হচ্ছে যে প্রথমে মনে করো অ্যামোনিয়া নেওয়া হলো NH3, আর এর সঙ্গে প্রথমে হচ্ছে জলীয় দ্রবণ যেহেতু বলেছে তো জল অ্যাড করা হলো। তাহলে প্রথমে কি উৎপন্ন হবে, NH4OH। ঠিক আছে, এই NH4OH এর সঙ্গে যদি প্রথমে আমি AlCl3 এর সঙ্গে যদি NH4OH যুক্ত করি তাহলে এখান থেকে কি উৎপন্ন হলো, এখান থেকে আমাদের যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে AlOH হল থ্রাইস প্লাস হচ্ছে NH4Cl। ঠিক আছে, আর এইটাই অধক্ষিপ্ত হয় আর এর বর্ণ হচ্ছে সাদা। ওকে, আর সেম জিনিস আমি যদি FeCl3 এর সঙ্গে আমি যদি NH4OH যুক্ত করি তাহলে কি হবে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে FeOH হল থ্রাইস প্লাস NH4Cl, আর এই অধক্ষেপটা হবে বাদামি বর্ণের। তো এর থেকে আমরা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য করতে পারবো। ঠিক আছে, এই সুন্দর করে এই জিনিসটা লিখে দিলেই হয়ে যাবে যে AlCl3 এর ক্ষেত্রে AlCl3 এর ক্ষেত্রে সাদা ও FeCl3 এর ক্ষেত্রে বাদামি। অধক্ষেপ দেখে বোঝা যাবে এটি কোন যৌগ। বোঝা গেল? ওকে, তাহলে আবারও আমরা চলে গেলাম আমাদের কোশ্চেন নাম্বার। দেখো কি বলছে যে ন্যাপথলিনের পার্থক্য, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে জিঙ্ক ব্লেন্ড এর খনিজ আকরিক 2 বলা যায় কেন। জিঙ্ক ব্লেন্ড কে খনিজ আকরিক 2 বলা যায় কেন, এর কারণটা কি, দুটোই বলা যাওয়ার কারণ কি দেখো আমরা যদি দেখি তাহলে জিঙ্ক ব্লেন্ড মানে হচ্ছে ZnS। ঠিক আছে, এই ZnS কে আমরা দুটোই বলতে পারি কেন, কারণ খনিজ আর আকরিকের মধ্যে একটা বিশেষ পার্থক্য হলো আকরিক হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আমরা সেই ধাতুটাকে খুব সহজেই এবং কম খরচে আমরা নিষ্কাশন করতে পারি, কিন্তু আকরিক খনিজ হচ্ছে যে আমরা যদি কোনো একটা মাটি কোনো জায়গা থেকে নিয়ে আসি সেখানে মনে করো ক্যালসিয়ামও পাওয়া গেল, কার্বনও পাওয়া গেল, মনে করো লোহাও পাওয়া গেল, তাহলে ওটা হয়ে গেল ওর খনিজ কিন্তু কোনো বিশেষ মৌল বা যৌগের হয় না, কিন্তু আকরিক একটা বিশেষ মৌল বা যৌগের হয়। তো জিঙ্ক ব্লেন্ড একটা জিনিস মাথায় রাখবে যে যদি কোনো খনিজ আমরা পাই সেটা কিন্তু যে কারো আকরিক কিন্তু হতেই পারে। ঠিক আছে, খনিজ যে কারো আকরিক হতেই পারে, কিন্তু সে খনিজ হলেই যে আকরিক হবে এর কোনো মানে নেই, কিন্তু আকরিক হলে তাকে কিন্তু খনিজ হতে হবে। আগে সে হচ্ছে খনিজ, তারপরে তার এক গ্রেড উপরে হচ্ছে তার আকরিক। বুঝা গেল? তাহলে এখানে দেখো ZnS, ঠিক আছে, ZnS হলো জিঙ্ক এর একটি আকরিক, কারণ এর থেকে খুব সহজেই ও কম খরচে জিঙ্ক নিষ্কাশন করা সম্ভব। আর আমরা জানি খনিজ সব খনিজই সব আকরিকই
কি খনিজ হয়, তাই বলা যায় ZnS খনিজ আকরিক ও খনিজ 2। আকরিক ও খনিজ 2 ব্যাস এই হয়ে গেল আমাদের আনসার। কি যে ZnS হলো জিঙ্কের একটি আকরিক, কারণ এর থেকে খুব সহজে ও কম খরচে জিঙ্ক নিষ্কাশন করা সম্ভব। আমরা জানি সব আকরিকই খনিজ হয়, তাই বলা যায় জিঙ্ক আকরিক ও খনিজ 2। ঠিক আছে, এবার আমরা চলে গেলাম আমাদের নেক্সট কোশ্চিন এ। তাহলে নেক্সট কোশ্চিন আমরা কি দেখতে পাবো, দেখো বলছে মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটবে, সমিত সমীকরণ সহ হবে। তার আগে দেওয়া আছে অথবা লোহায় মরচে পড়ার প্রতিরোধ করার দুটি উপায় উল্লেখ করো। তাহলে দেখো এর অথবাটা আমরা কিভাবে করব। লোহায় মরচে পড়াটা আমাদেরকে যদি রোধ করতে বলে, তাহলে এর যে অথবা, ঠিক আছে, তাহলে লোহায় মরচে পড়া রোধ করার দুটি উপায়। তাহলে লোহায় মরচে পড়ার রোধ করার দুটি উপায় আমি কি বলতে পারি, দেখো এক নাম্বার হচ্ছে লোহাকে কি হতে হবে, লোহাকে লোহাকে বিশুদ্ধ হতে হবে। ঠিক আছে, লোহা যদি বিশুদ্ধ হয় তাহলে কিন্তু সেখানে সহজে মরচাই পড়ে না, তাহলে বিশুদ্ধ হলে তো এতে মরচাই পড়বে না। নেক্সট আরেকটা আমি বলতে পারি যে যদি লোহা অশুদ্ধ হয় তাহলে কি করব আমরা, তাহলে হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে তার উপরে যদি আমি জিঙ্কের প্রলেপ দিয়ে দিই তাহলে কিন্তু লোহাতে কোনো মরচে পড়ে না। তাহলে কি বলতে পারি যে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহাতে কি করব, জিঙ্কের প্রলেপ দিলে লোহাকে মরচে পড়ার হাত থেকে রোধ করা সম্ভব। ঠিক আছে, তাহলে এটাও বোঝা গেল আশা করি। এবার নেক্সট কোশ্চেন এ আমরা চলে যাব, সেটা হচ্ছে তোমাদের গিয়ে কি বলছে দেখি, মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটবে, সমিত সমীকরণ সহ লেখো। তাহলে চলো আমরা চলে যাই নেক্সট কোশ্চেন এ। চলো কি বললো, মিথেনকে অক্সিজেনে দহন, ঠিক আছে, তো চলো দেখি। তো মিথেনকে অক্সিজেন এ দহন করলে অক্সিজেন বায়ুর, মিথেনকে অক্সিজেনে দহন করলে অক্সিজেনের অক্সিজেন এর সঙ্গে মিথেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও জল
অ্যাকচুয়ালি জলীয় বাষ্প, ঠিক আছে, উৎপন্ন করে, উৎপন্ন করে, হয়ে গেল। এবার এর সমীকরণটা কি হবে? এর সমীকরণ, সমীকরণ দেখো, সমীকরণটা হচ্ছে CH4 প্লাস হচ্ছে অক্সিজেন কি তৈরি করবে? CH2 প্লাস হচ্ছে H2। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এই কোশ্চেন এর আনসার। এবার চলো নেক্সট কোশ্চেন এ চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে? অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। তো চলো দেখি কি বলছে। দেখো নেক্সট কোশ্চেন আমাদের অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল, মানে বললো নাকি দেখুন, অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল 3.9 এর অথবা ও ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল এর একটি করে ব্যবহার হলো, ঠিক আছে। এক নাম্বার অ্যাসিটিক অ্যাসিড COH এর ব্যবহারটা আমি দেখছি, ঠিক আছে। তাহলে এর একটা ব্যবহার আমি কি লিখতে পারি? তো এর CH3COOH এর 5% জলীয় দ্রবণ ভিনিগার ভিনিগার রূপে ব্যবহার করা হয়, যা রান্নার কাজে ব্যবহার করা, ঠিক আছে। এবার নেক্সট আমি যদি এর ব্যবহারটা লিখি, ইথাইল অ্যালকোহলের ব্যবহারটা যদি আমি লিখি, তাহলে সেটা কি হবে? সেটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে তার ইথাইল অ্যালকোহল, মিথ ইথ অ্যালকোহল, এটি হচ্ছে আমাদের দ্রাবক রূপে ব্যবহার করা হয়, ঠিক আছে, জৈব দ্রাবক রূপে ব্যবহার করা হয়। তো এটি জৈব দ্রাবক রূপে ব্যবহার করা হয়, তার সঙ্গে বার্নিশের কাজে ব্যবহার করা হয়, কাজেও ব্যবহার করা হয়। আচ্ছা, বিভিন্ন জন্তুকে সংরক্ষণের কাজেও এটাকে ব্যবহার করা হয়। তো এর ব্যবহার কিন্তু অনেক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের। আচ্ছা, যেহেতু আমাকে একটা একটা করে চেয়েছে, তো আমি একটা করে এখানে কিন্তু দিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল গ্রুপ সি। গ্রুপ সি এর সব কোশ্চেন গুলো প্রায় এখানে কমপ্লিট। এবার নেক্সট আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে গ্রুপ ডি। তাহলে গ্রুপ ডি এর প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? বাস্তবে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? চলো গ্রুপ ডি এর 1 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। ওকে, দেখো, তাহলে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ ডি, ঠিক আছে। গ্রুপ ডি এর আমরা 1 নাম্বার কোশ্চেনটা দেখছি। তাহলে গ্রুপ ডি এর 1 নাম্বার কোশ্চেনে আমাকে কি বলছে? যে মোলার আয়তন,
মোলার আয়তন। মোলার আয়তন। তাহলে মোলার আয়তন কি বলবো আমরা? মোলার আয়তন হচ্ছে এসটিপি তে 1 মোল কোন গ্যাসের আয়তন 22.4 লিটার, এটাই বলা হয় মোলার আয়তন। দেখো এসটিপি তে 1 মোল কোন গ্যাসের আয়তন হয় 22.4 লিটার, একেই মোলার আয়তন বলা হয়। মোলার আয়তন বলা বলা হয়। ঠিক আছে, হয়ে গেল। এবার নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে আমাদের, দেখিনি কি বলছে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। তাহলে কারণটা কি আমরা দেখব, যে এরই সেকেন্ড পার্ট হচ্ছে কি বলছে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ কি। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ দুটি হলো, দুটো কারণ আছে, ঠিক আছে। একটা কারণ কি, একটা কারণ হচ্ছে যে আমরা বাস্তবে যেটা ধরি যে দুটি আদর্শ গ্যাসের দুটি পরমাণুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কিন্তু শূন্য, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বাস্তবে না। বাস্তবে যদি আকর্ষণ বিকর্ষণ বল না থাকতো তাহলে গ্যাসগুলো কি করে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বা বলতে পারো কাছাকাছি এসে তারা হচ্ছে তরল আর সঙ্গে কঠিনে পরিণত হতো। তার মানে এটা একটা ভুল ধরা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর একটা হচ্ছে কি বিন্দু ভর। আচ্ছা, তার আগে আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের দুটি অণুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল বল কি হয়, শূন্য শূন্য হয়। তবে বাস্তবে তা দেখা যায় না। তবে বাস্তবে তা দেখা যায় না। যদি বাস্তবে তা হতো তবে গ্যাসগুলিকে গুলিকে গ্যাসগুলির উষ্ণতা কমিয়ে গ্যাসগুলি গ্যাসগুলির উষ্ণতা কমিয়ে তাদের তরলে বা কঠিনে পরিণত করা করা যেত না। কিন্তু আমরা তো দেখি যে গ্যাসগুলির তরল অবস্থাও আছে আর কঠিন অবস্থাও আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির একটি কারণ। আর আরেকটা কারণ কি, আরেকটা কারণ হচ্ছে বিন্দু ভর, ঠিক আছে। আরেকটা কারণ হচ্ছে 2 নাম্বার, আরেকটা কারণ হচ্ছে বিন্দু ভর। মানে বাস্তব গ্যাসগুলিকে বাস্তব আদর্শ গ্যাস, এখানে আমাদেরকে আদর্শ লিখতে হবে।
আদর্শ গ্যাসের অণুগুলিকে বিন্দুভর ধরা হয়েছিল, অর্থাৎ এর আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বা উপেক্ষণীয়। তবে বাস্তবে দেখা যায় যে গ্যাসগুলিকে যখন আমি তরলে পরিণত করেছি তখন কিন্তু তারা কিন্তু একটা আয়তন অধিকার করে। তবে বাস্তবে দেখা যায় গ্যাসগুলিকে তরলে পরিণত করলে তার একটি আয়তন থাকে। তরলে পরিণত করলে তার একটি আয়তন থাকে যা কি করা যায়, যা পরিমাপ করা যায়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটি হচ্ছে বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির দুটি কারণ। এটা হবে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটি কারণ। কি হবে? আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির দুটি কারণ। ঠিক আছে, প্রথমে ভুল লিখে দিয়েছিলাম। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। তাহলে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে আজকের মতো এখান থেকেই থাক। আবারও ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। পরের দিন আমি ধাপে ধাপে বাকি কোশ্চেন গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আর প্রপার এক্সপ্লেনেশনের মাধ্যমে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা ভালো থেকো। আর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেগুলোও ফলো করে নাও, কারণ তোমাদের জন্য বেনিফিশিয়ারি হবে। আর হ্যাঁ, আশেপাশে তোমাদের পরিবেশের খেয়াল রেখো। পরিবেশের উষ্ণতা যে হারে বাড়ছে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে বা আমাদের জন্য কিন্তু ঠিক নয়। সুতরাং আমরা যদি অ্যাওয়ার হই তাহলে কিন্তু আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো।